আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি আবিরের রিকোয়েস্টে। ভাই স্যার ওরা ঈদের সালাম হিসেবে নেই। যদি অনলাইনে ক্লাস দিয়ে দেয় তখন তো 29 তারিখে চলে যাবে। অনলাইনে না দিলে পরে অনলাইনে কি দিবে? দিবে? আসবে না, অধিকাংশ ছেলেগুলো আসবে না। না দিলেও কেউ আসবে না। তো সমস্যা নেই। আপনাদের অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে সবকটা সেম অ্যাসাইনমেন্ট। তাও তো লগ ইন করে দেখাই দিই। এটা থিওরিটিক্যালি কোর্স। স্যার স্যার ওটি পিডিএফ না দিয়ে স্যার পরে ডিরেক্ট হার্ড কপি দিয়ে দিই স্যার। না না পিডিএফ চাইছি, কারণ আছে তো। আমাদের প্রিন্টিং এর ব্যবস্থা থাকলে তাহলে হার্ড কপি নিতাম। প্রিন্টিং এর ব্যবস্থা নাই কই না। থিওরিগুলো লিখতে তো থিওরি মানে আপনার স্লাইডের থেকে একটু লেখা বেশি স্যার। শো পাস করে পরে নেব। ঠিক আছে আরে ভাই কোর্স স্যার আরো একটা রেডি করতে হচ্ছে। আচ্ছা, যে অ্যাসাইনমেন্ট যেগুলো দেওয়া আছে সব সিমিলার ফরম্যাট একটাই দেখাই দিতেছি। সেটা হচ্ছে যে আপনাকে আগে যেটা করতে হবে, এখান থেকে একটা প্রবলেম নেবেন আর আপনি একটা প্রবলেম চয়েস করবেন। টোটাল দুটো প্রবলেমের উপর আপনারা কাজ করবেন। এই লিস্ট দেওয়া আছে, লিস্টে থেকে আপনি যে কোনো একটা চয়েস করবেন আর আপনি নিজে থেকে একটা প্রবলেম চয়েস করবেন। এই দুইটা নিয়ে আপনি এই পুরোপুরি স্টেপগুলো ফলো করবেন। তো এখানে যেটা বলা আছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন, আপনি একটা প্রবলেমকে নিলেন, এই প্রবলেমগুলো সম্পর্কে যা যা লেখা আছে আমরা লেকচার 1 বা ল্যাব 1 এ শিখছিলাম আর কি, এই জিনিসগুলো একটা গুগল ডকে সুন্দর করে লিখবেন। সিমিলারলি এখান থেকে আপনারা ইউনিক ডিফারেন্ট রিকোয়ারমেন্ট গ্যাদারিং টেকনিক, আমরা গ্যাদারিং টেকনিক শিখছি 4টা 5টা এরকম শিখছি। এখান থেকে এই ইন্টারভিউ হোক কোশ্চেনারি হোক এইগুলোর টেকনিক চয়েস করবেন, যে এক একটার জন্য এক একটা। মনে করেন প্রবলেম 1 এর জন্য ধরেন সিলেক্ট করলেন ইন্টারভিউ কোশ্চেনারি, আবার আরেকটার জন্য সিলেক্ট করবেন অবজারভেশন বা গ্রুপ ডিসকাশন। এরকম ভাবে ডিফারেন্ট জিনিসগুলো নিয়ে দুইটা প্রবলেমের জন্য আপনারা এইগুলোকে লিখবেন, যেগুলো আপনি সিলেক্ট করছেন, কেন সিলেক্ট করছেন, কোন পারপাসে কেন এটা সিলেক্ট করলেন। ঠিক আছে, তো টোটাল দুইটার জন্য দুইটা লিখবেন। তারপরে চলে যাবেন ফাংশনাল রিকোয়ারমেন্টস পার্ট 3 তে। ফাংশনাল 3 তে যে আপনার এর ফরম্যাট অনুযায়ী আপনি আপনার ভাষায় আগে লিখবেন। আপনি যেরকম আছে মনে করতেছেন লেখা, সেরকম ভাবে আপনি লিখবেন। তারপরে সেম কাজটা এআই কি করতে বলবেন, যে ভাই তুমি আমাকে সেম কাজটা করে দাও। ওই ভদ্রলোক আবার দিবে, এবার আপনি ওইটাকে লিখবেন যে এটা এআই করছে, এটা আমি বলছি, দিয়ে এরপরে আপনি স্টেপ 3 তে কম্পেয়ার করবেন, দুইটাকে মার্জ করবেন। আপনারা তো এআই ইউজ করবেন অ্যাসাইনমেন্ট করার সময়, তাই না? তো এটাকে টিউন করে দিচ্ছি আমি জাস্ট। স্যার দেখবো দুইটাই সেম। আচ্ছা তাহলে তুমি করো না। না না না, আপনার আদর লেখা তো বোঝা যাবে যে আপনি এভাবে লিখছেন। ঠিক আছে, পরে এআইটাও বোঝা যাবে যে এটা লিখছে।
তো আপনি পরে যদি আপনারটা এবং এটা কম্পেয়ার করে দেখবেন যে আসলে এটা হওয়া উচিত ছিল বা এরকম হলে বেটার ছিল, ঠিক আছে? তো এই কম্পারিজনটা আপনি আসলে এখানে লিখবেন যে আপনার এটা ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার ছিল, এটা আপনি মিস করছেন, বা এটা যেগুলো আপনি ভুলভাল করছেন বা আনক্লিয়ার ছিল সেগুলোকে মুছে দিবেন, তারপর কমপ্লিট একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট তৈরি করবেন। তাহলে স্যার এটা কি স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনার সামনে এআই তে জিজ্ঞাসা যে এমনি 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 এটা হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন। এখন স্ক্রিন শেয়ার দিয়ে লেখালেখি তো আমার সামনে করা দরকার নেই, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করে দিতে পারেন। এই লেখা আছে নিচে আসতেছে। স্যার তো বেশি কমপ্লিকেট করতে ফাংশনাল রিকোয়ারমেন্ট তো স্যার যত জিবি তত কম। 10 থেকে 15টা মনে হয়। হ্যাঁ, লেখা আছে। স্যার আমি 5টা লিখে এআই কে বললাম আর 10টা লিখে। না না না, ওইরকম না। আপনি 15টা লিখলেন বা 10টা লিখলেন, ওই ওকে বললেন ভাই তুমি 10টা লেখো, ঠিক আছে? এবার গ্যাপটা অ্যানালাইসিস করবেন। মানে এটার পার্ট হচ্ছে আপনারা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছেন, নেটওয়ার্ক সিস্টেম ডিজাইন করতেছেন, এখন ইন ফিউচার তো এআই এর যুগ। এখন আপনাকে এআইটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি। শুধু আপনি শিখতেছেন এআই ইউজ করতেছেন না, এটা আসলে হয় না। এটা এখন আমাদের পড়ালেখার স্টাইলটাও চেঞ্জ করতে হবে আসলে আমি মনে করি। আমার তো ফুল এটা নেই স্যার। মানে লার্নিং এর জন্য কিভাবে আপনি অ্যাডাপ্ট করতে পারেন, আর এইটা হচ্ছে সেইভাবেই করা যে আপনি শেখার জন্য আপনি এআই কে ব্যবহার করতেছেন। এআই কে মানে কন্ট্রোল সি কন্ট্রোল বানায় ফেলবেন না আর কি, ঠিক আছে? এটা করা যাবে। এর জন্য এই স্ট্রাকচারটা এবারে অ্যাসাইনমেন্টটা এইভাবে ডিজাইন করা। স্যার আমি যদি একটা মডেল সেন্ড করে তাকে দিয়ে লেখে, ওরে বাবা, মানে আপনিও ভুল করলেন, সেও ভুল করলো। আপনার নামে যেহেতু। তো সিমিলারলি নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের জন্য এই কাজটা করতে হবে। আবার একই জিনিসগুলো এখানে এক্সাম্পলটা লিখবেন, একই প্যারাগ্রাফই লিখতে হবে। সিমিলারভাবে স্টেক হোল্ডারদের আইডেন্টিফিকেশন করবেন যে কারা কারা আছে, সিমিলারলি ওকে বলবেন। আবার দেন হইতেছে এসআরএস এর আমরা একটা আউটলাইন দেখছি, ওই এসআরএস এর আউটলাইনে এই কাজগুলোকে ওইখানে পেস্ট করে দিবেন। যেটা ফাইনালি হইলো রিভাইজ করার পরে সেই ফাইনালটা এসআরএস ডকুমেন্টের মধ্যে আপনি সুন্দর টেমপ্লেট করে এটা আলাদা করে ওখানে দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের এসআরএস এর ইয়ে। তো এটা খেয়াল রাখবেন যে গুগল ডকে করতে হবে আপনাদের প্রফেশনাল লুক হয় যাতে, ঠিক আছে? একটা এসআরএস আউটলাইন এটা আপনি মনে করবেন যে আপনি এটা কোনো ক্লায়েন্টকে দিতেছেন, কোনো একটা কোম্পানির জন্য বানাইতেছেন, যে হিজিবিজি যাতে না হয়, একটা ছোট ফোন আর একটা বড় ফোন, কোথাও এক ফোন আর জায়গায় আরেক ফোন, এটা প্রফেশনাল লুক যাতে থাকে আপনার এসআরএস দেখে যাতে মনে হয়। আচ্ছা, আমরা নর্মাল যে টাইপ করে দিতেছি কোনো ঠিক ঠিকানা নাই, অ্যালাইনমেন্টে ঠিক নাই। ডিপেন্ড 11 কনসেপ্ট থাকে সাধারণত, মানে 11 আমরা ইউজ করি। এটা ডিপেন্ড করে আপনার রিসার্চ এর উপরে। এটা ইউজ করবেন, এটা নিয়ে কোনো বিষয় না, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, লুকটা যাতে প্রফেশনাল থাকে, এটাই হলো মেইন কথা, যেটাই করেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। খেয়াল রাখার পরে আপনার হইতেছে মেনশন থাকতে হবে গুগল ডকে। আপনি যে আরেকটা গুগল ডক যেটা করতেছেন, যেখানে আপনি প্রত্যেকটা স্টেপ ওখানে রাখবেন, যে আপনার হইতেছে এআই আপনাকে এই জিনিসগুলো দিচ্ছে, আপনি নিচে এআই কে এই জিনিসগুলো দিচ্ছেন, প্রম দিচ্ছেন, এই পুরো লগগুলো আমাকে সাবমিট করতে হবে গুগল ডকে। যে আপনি কিভাবে আপনি প্রম কোড দিতেছেন সেটা আমি শিখবো আর কি, দেখবো, ঠিক আছে? ওই যে হামদান ইসমাইলের মতো আর কি, যে প্রম্পটের জন্য আমার আরেকটা না, এটা আমিও করি, ঠিক আছে? প্রম্পট আগে বানাই নিয়ে আসি আরেকটা এআই থেকে, তারপরে দিই, কারণ টোকেন অপটিমাইজ হয়। হ্যাঁ, টোকেন অপটিমাইজ হয়, কারণ আমার তো অর্জনে লিমিটেড টোকেন, যেটা প্রো দিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো এরকম ইউজ না করলে তো কাজ হবে না, বুঝলেন? না, শিখতে হবে আর কি। আচ্ছা, তো যেটা করবেন এটার ক্ষেত্রে যেটা আছে, আপনাকে এসআরএসটার হার্ড কপি জমা দিতে হবে, যেটা আপনার এসআরএস আউটলাইন যেটা বানালেন সেটার হার্ড কপি জমা দিতে হবে। আর বাকিগুলোর ক্ষেত্রে দিলে পিডিএফটা জমা দিলেই হবে, ঠিক আছে? তো এখানে যেহেতু এসআরএস আছে, এসআরএসটার হার্ড কপি আমাদের আপনি জমা দিবেন। বুঝে গেছে এতটুকু? প্রিন্ট করে? হ্যাঁ, এটা প্রিন্ট করে জমা দিতে হবে। ওকে, সো এটা গেল। তারপর হচ্ছে এটাও একই রকমই, সবকটা একই জিনিসই, একই রকমই কাজ করতে বলা হয়েছে। আগের যে প্রবলেমটা ছিল, যে লেকচার যেটা চয়েস করছেন লেকচার 2 তে দুইটা প্রবলেম চয়েস করতে বলা হয়েছে, এই দুইটা প্রবলেমের উপরে আমরা যেতে থাকবো আর, ঠিক আছে? যদি আপনার চেঞ্জ করতে হয় এটা পরে আপনি ডিসকাস করে চেঞ্জ করে নিতে পারবেন, এটা পরের বিষয়। তো লেকচার 2 এর যে টপিকগুলো তার উপরে আমরা পরবর্তী কাজগুলো করব। তো এখানেও সেম, আপনি একটা ডায়াগ্রাম বানাবেন, নিজে ড্র করলেন। এই ডায়াগ্রামটা আপনি আবার বলবেন এআইকে যে ভাই তুমি আমাকে একটা ডায়াগ্রাম তৈরি করে দাও, ঠিক আছে? সে একটা ডায়াগ্রাম তো ন্যানোবানাকে বলবেন, ন্যানোবানা একটা ডায়াগ্রাম তৈরি করে দিল, চ্যাটজিপিটিকে বলবেন, যারাই বলেন, আমার কোনো সমস্যা নেই। ও কি বলতেছে সেটার সাথে আপনারা কম্পেয়ার করবেন, আইডেন্টিফাই করবেন যে কোথায় মিস করতেছেন, বা এআই কি মিস করতেছে, এআইও মিস করতে পারে, ঠিক আছে? তো আপনি দেখতেছেন যে আপনার একজন অ্যাক্টর আছে, ও একজন অ্যাক্টর দিল না,
তাহলে তো হইলো না, তাই না? আপনার তো এটা বুঝতে হবে, আমার কথা যে সঠিক ব্যাপারটা কিন্তু তা না। তো এইটাই হচ্ছে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে, যে আপনি এআই কে দিয়ে চেক করাবেন যে এই ভদ্রলোক কোথায় গ্যাপ আছে বা কোথায় আপনার ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, এই জিনিসটাই আপনি লিখবেন এবং আপডেটেড যে ইউজ কেসটা আছে বা ডায়াগ্রামটা আছে সেটাকে আপনি আবার লিখবেন। সো প্রত্যেকটা ডায়াগ্রাম আপনি আমাকে প্রোভাইড করতে হবে যে আপনারটা কোথায়, এআই কোনটা দিচ্ছে এবং আপনি আপডেট করে কি শিখলেন, কোথায় আসলেন, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা পুরো সেপারেট ডক। হ্যাঁ, এটা একটা ডক, এটা একটা ওই ডকটা আমাকে প্রোভাইড করবেন এটার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে। তো এরকম সবকটাই সেম জিনিস, এটা আমাকে পিডিএফটা সাবমিট করতে স্যার হবে। এগুলো কি স্ক্রিন রেকর্ড চলাকালীন করতে হবে? স্ক্রিন রেকর্ড সবকটা করতে হবে ওটা তা না, স্পেসিফিক যে Drawing part. পার্টগুলো, ড্রয়িং পার্টটা যে লেখা আছে, ড্রয়িং পার্টগুলো আপনি করবেন, স্ক্রিন রেকর্ড করে দিবেন, ঠিক আছে? যেগুলো কি পয়েন্ট যেগুলো আছে সেই পার্টগুলো ড্র স্যার টাইম বাড়াই দেন স্যার, আমার তো ফ্রি স্যার চ্যাটজিপিটি। তো সেম এক্সাম্পল মানে সেম অ্যাসাইনমেন্ট সবকটার জন্য, একই অ্যাসাইনমেন্ট জাস্ট ডায়াগ্রাম চেঞ্জেস আর এটার ক্ষেত্রে সবগুলো যে দুইটা আইডিয়ার জন্য করতে হবে। হ্যাঁ সবকটা দুইটা আইডিয়ার জন্য করতে হবে, পুরো প্রসেসটা রিপিট হবে দুইটা আইডিয়ার জন্য। স্যার লাস্ট স্যার চ্যাপ্টার 6টাও পাবলিশ করে দেন। দিব না, Perfect. যায়নি। স্যার ডেডলাইন ডেডলাইন কি কবে দিব, নেক্সট সেমিস্টারে? ভালো হয় ভালো হয় স্যার ফাইনালের পরে স্যার বলে আপনি একদিনে স্যার সরি আচ্ছা। আচ্ছা কোনো শেষ করে দেন না এই দিল। স্যার 11 দেখতে স্যার এই আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো প্রজেক্ট নিয়ে আপনাদের ভালো সময় হয়ে গেছে, অনেকগুলো ক্লাস চলে আসছে। এটা মিডের। তো প্রজেক্টটা কি করছেন? অনেক করছিলাম। লেখা, আমারও লেখা শেষ হয় নাই, আমি লিখবো, আপনারাও এখনো শেষ হয় নাই, তাইলে তো পড়ছি পাও। টু বি কন্টিনিউড লেখা নেই। লেখা আছে লাস্টে, এটা টু বি কন্টিনিউ। তো এখানে অনেকগুলো ফেজ আছে, হ্যাঁ। তো ফেজগুলো হইতেছে আপনারা যে এইটা অ্যাসাইনমেন্ট করতেছেন, অ্যাসাইনমেন্টের ফেজের মতনই, একই ফেজের মতনই যাবে। তো এটা হইতেছে আপনাকে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। আপনার যে কোনো একটা প্রবলেম আপনাকে চয়েস করবেন, যারা করছেন তারা জানেন যে আপনাকে আমরা একটা চয়েস করতে বলতাম যে আপনি একটা প্রবলেম চয়েস করুন। এখানেও সেম, আপনি 3 মাসের মধ্যে শেষ হবে বা অল্প সময়ের মধ্যে শেষ হবে, ছোট একটা প্রজেক্ট, বড় হওয়া যাবে না জয় আমি একটা ইয়ার্কি বানাই ফেলবো। এখানে অল্প কিছু জিনিস থাকবে, অনেকগুলো অ্যাক্টর থাকবে, কিন্তু কাজ অল্প, সিস্টেমটা ছোট হবে, আপনি ডেভেলপ করতে পারবেন টাইপের, 1 মাসের মধ্যে পারেন, 15 দিনের মধ্যে পারেন, অল্প দিনের মধ্যে আপনি একটা বানাইতে পারবেন, এরকম কিছু একটা আপনাকে চয়েস করতে হবে। সেটা আপনার সারাউন্ডিংসের যে কোনো কিছু হইতে পারে, এবং এটা সবচেয়ে বেটার হবে আপনি কারো প্রবলেম সলভ করতেছেন এরকম হইলে। স্যার নোটস এর অ্যাসাইনমেন্ট কিভাবে করবে? না, আমারটা অ্যাসাইনমেন্ট এটা হইলো না। এটা তো আমাকে পড়েছেন গাই পাইতে পারি। স্যার আপনি যদি একটু ক্লায়েন্ট দিতেন স্যার ভালো। সেটা আপনি দেখবেন, আশেপাশে জোর করে দিবেন কাছ থেকে। ফাইনালি স্যার এটা নিয়ে কাজ করব স্যার এটার উপরই। না না, ফাইনালটা পরে বলবো। হ্যাঁ ওইটা মিড। এটা মিট, এটা কি গ্রুপ নাকি সিঙ্গেল? এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল হবে। আমার প্রজেক্ট লাইভ সিস্টেম। ঠিক আছে, সো এটা নিয়ে গেলেন, এটা চয়েস করবেন, চয়েস করার পরে আপনি হতেছে সেটা প্রবলেমটা লিখবেন, ডেসক্রিপশনটা লিখবেন, এটা কার প্রবলেম, যাকে নিয়ে লিখতেছেন তার এভিডেন্স লাগবে যে আপনি যে আসলে রিয়েল একটা পার্সনের প্রবলেম সলভ করতেছেন, মনে করেন আজমানের প্রবলেম সলভ করতেছেন, আপনার আজমানের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দিতে হবে যে ভদ্রলোক এই প্রবলেম আপনি সলভ করতেছেন, যাতে আমরা তার থেকে কন্ট্যাক্ট করে জানতে পারি যে আপনি আসলে সত্যি কাজ করছেন। তাহলে স্যার লুক, আমি আজমাইনেরটা সলভ করবো, আজমাইন আমারটা সলভ করবো। চলে গেছে। তো আপনারা যে এভিডেন্স রাখবেন যে যার প্রবলেম সলভ করতেছেন, যার থেকে প্রবলেম স্যার শুনতেছেন, নিজের প্রবলেম সলভ করলে কি সমস্যা? নিজের কি প্রবলেম, আপনার প্রবলেম আমাকে চাইছেন নাকি শুনে নিন। স্যার সব ভিডিও বুঝে পাই। তো বুঝে গেছে এতটুকু? স্যার প্রজেক্ট কি এন্ড টু এন্ড করতে হবে, মানে পুরো শুরু থেকে শেষ, নাকি ধরেন শুরু করছি মাঝখানে? মাস্টার শেষ হলে সমস্যা নাই, পরের সেমিস্টারে কমপ্লিট করে ফেলবেন, টেনশন করার কোনো কারণ আছে না। নেক্সট সেমিস্টারে আইটি নিলে পরে রিটেক নিয়ে নেবেন। আচ্ছা, তো এই অবস্থা পর্যন্ত আপনি এতটুকু করলেই হবে প্রথম পেজে, ঠিক আছে? লেখা আছে যে এই পর্যন্ত আসলে আপনি আমার কাছে আসবেন, ইউ মে রিড দ্য নেক্সট পার্ট ইফ ইউ গট অ্যাপ্রুভাল, মানে পরবর্তী পার্ট পরের দরকার নাই যদি আপনি অ্যাপ্রুভাল না পান। ঠিক আছে, তো পড়া কমানোর জন্য আপনাদের এতটুকু দিচ্ছি আর কি, যে আপনি এতটুকু করছেন, ওকে ফাইন, এতটুকু আমার কাছে চলে করছি। আসবেন। তো আমি দেখবো যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তখন আমি আপনাকে সাইন দিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে, আপনি এই প্রবলেম নিয়ে সামনে আগাতে পারেন। হ্যাঁ হুম, আবার রেডি। Ready? কবে আসবে বললেন? আচ্ছা, এই যে ডলার আছে, সমস্যা নেই, আমি টাইম। সেটা কি ডেভেলপ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আগের প্রজেক্ট দেখানো হবে না? আগে কি বোঝা, এটা তো ডিজাইন করতে বলছেন, পড়ছেন এটা? ওটার উপর ডিসাইড করে ফেললাম যে
প্রজেক্ট করছি বা আপনি করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি তো আইএসডি করতে অ্যাপ্রুভাল সুন্দর দেখে দিবেন ঢুকে গেছে না, পরে কি আসতেছে এটা তো আপনি জানেন না, আপনি করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। না, আগে পুরোটা পড়ে নেওয়া লাগবো। না, পরবর্তী সবকটা তো দিব না, মিডের পরের পার্টটা তার আমি লিখবো না, দাঁড়া। এটা আমার তো ঠিক আছে না, তার মানে স্যার এখন যে প্রজেক্টটা সিলেক্ট করব এটা কি এটাই যে ফাইনালে যাবে ওটা তা না। তো ফাইনালে আলাদা project। ফাইনালের জন্য আমি অন্যরকম চিন্তা করে দিব আপনাদের। আগে আমি সবার থিঙ্কিংটা দেখবো, যে আপনাদের ডিজাইন কনসেপ্টটা দেখবো। আচ্ছা, এখানে কোনো ইমপ্লিমেন্টেশন নেই, মানে জাস্ট ডিজাইনিং। হ্যাঁ, জাস্ট ডিজাইনিং, আমরা যা যা করছি জাস্ট ডিজাইন। ও, তাইলে আমি ক্লায়েন্ট client- আইডিয়া বিল্ড করতে চাই ওগুলি মানে স্যার ডেভেলপমেন্ট ফেজে মিডের পরই শুরু হবে। হ্যাঁ, তাহলে এটাতে কি স্যার, আমি ক্লায়েন্টের প্রবলেম শুনে সব লেখা আপনার কাছে অ্যাপ্রুভাল নিয়ে ওরকম তোমারটা আমি পারতাম না। না, এইটার জন্য তো আপনার মিডের পরের জন্য অপেক্ষা করতে হবে। সেটা আগে সব বলে দিলে এই আপনি হয়ে আপনি আপনি না মানে ওখানেই তো রিজি আচ্ছা, তো ফেজ 2 তেও সেম, আপনাদের এই ইন্টারভিউ কালেক্ট করতে ইন্টারভিউ নিতে হবে। আপনারা আবার সিমিলারলি টেকনিক চয়েস করবেন, যে তার কাছ থেকে আপনি কি কি টেকনিকে মানে কি বলে রিকোয়ারমেন্ট কালেক্ট করতে পারেন। সকল রকম এভিডেন্স রেখে দিবেন, যে এই টেকনিক ইউজ করছি, এইখানে ফটো রেখে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার স্ক্রিনশট রাখতে পারেন। আপনি যে তার থেকে আসলে ইন্টারভিউ নিচ্ছেন এটার প্রমাণ আমাকে দেখাতে হবে। তো এই প্রমাণাদি সব কিছু নিয়ে আপনি আবার আমার কাছে চলে আসবেন, যে স্যার আমার ইন্টারভিউ নেওয়া শেষ বা রিকোয়ারমেন্ট গ্যাদার করা শেষ। আমি তখন ওই আগের ডকুমেন্টের সাথে পরেরটা অ্যাটাচ করে আবার আসবেন আমার কাছে, যে এতটুকু আমার কাছে হয়েছে। দেন আমি আবার চেক করে আবার একটা সাইন দেবো, ঠিক আছে? দেন আপনি এই পরের পার্ট আবার করতে পারবেন। তাহলে হচ্ছে মিডের আগে আমাদের মানে প্রজেক্টটা করা লাগতেছে না, মিডের আগে প্রজেক্ট, প্রজেক্ট করা লাগতেছে না, এটাই তো প্রজেক্ট। মানে ডেভেলপমেন্ট স্যার মানে শুধু ডেভেলপমেন্ট পার্ট করা করতে না ডেভেলপমেন্টের কথা বলতেছি না, ডেভেলপমেন্ট তো আমরা তো ডেভেলপমেন্ট কোর্স না, আপনি জাভা রিটেক নিয়ে নিয়েন, অ্যাডভান্স জাভা। আচ্ছা, তো সিমিলারলি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে রিকোয়ারমেন্ট যখন কালেক্ট করলেন, রিকোয়ারমেন্ট কালেক্ট করার পরে আপনার যে বিজনেস রিকোয়ারমেন্ট পাইলেন ইউজারের থেকে, সেখান থেকে আপনি এফআর বানাবেন, সেখান থেকে আপনি নন এনএফআর বানাবেন, ঠিক আছে? বানানোর পরে আপনি নিজে বানাইলেন, এটাকে আবার এআই দিয়ে আপনি কি করবেন, এআই দিয়ে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করবেন। আপনি একবার করলেন, বিআর, এফআর, এনএফআর এগুলো সব কিছু অ্যানালাইসিস করলেন, সেম জিনিসটা আপনি আবার এআই কে রিপ্রেজেন্ট করবেন। দেন আপনি এআই কি আইডেন্টিফাই করছেন, আপনি কি আইডেন্টিফাই করছেন, ডিফারেন্সটা কি আছে সেটা কম্পেয়ার করে ফাইনাল একটা জিনিস বাই করবেন, যে এইটা হচ্ছে আমার এফআর, এইটা হচ্ছে আমার এনএফআর, এটা আমরা বানাতে চাচ্ছি। দেন এটা নিয়ে আপনি আবার আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? তো এটা লিখে আপনি আবার আমার কাছে চলে আসবেন। এতটুকু পর্যন্ত দেওয়া আছে। সিমিলারলি একই পার্ট আর কি, সবটা ডায়াগ্রাম করতে হবে আর কি, একই জিনিসই দিব। এই জিনিসটা নিয়ে আপনি আমাদের চলে যাবেন। তো ফাইনালি আমাদের একটা ডকুমেন্ট হবে আর কি, মিডের সময় ফুল একটা ডকুমেন্ট হবে তো প্রজেক্ট। স্যার, কোনো কারণে যদি থার্ড ফেসে গিয়ে রিজেক্ট খাই আপনার কাছ থেকে, তাহলে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? না, সাথে তো দুটো হবে না। হ্যাঁ, মডিফাই করে আমি তো বলবো বা কিছু একটা করতে বলবো। বুঝে গেছে আমার টার্গেটটা কি, কারণ কোনো কনফিউশন আছে? আব্দুল্লাহ কেমন লাগলো? ভালো হয়ে গেছে। স্যার আব্দুল্লাহ ভাই আমাদের সবার ক্লায়েন্ট আমাকে টাকা না দিলে স্যার ইন্টারভিউ করবেন। হ্যাঁ আমি জানি এই সেশন লাগিয়ে দিব অবশ্যই কোশ্চেন आंसर হবে এই যে ভাই, আপনার জন্য একটা বুকিং সিস্টেম লাগবে না এখন, তাইলে বলেন এটা বানাই দিই। তো এই হলো বিষয়। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লায়েন্ট থেকে বিশ্বাস করব যে হ্যাঁ আমি এটা পারবো। এটার জন্য আমাদের পরবর্তী ক্লাসগুলো আছে। স্যার এটা কবে আর রেফারেন্স এটা চলতে থাকবে, আপনার মিডের আগ পর্যন্ত শেষ করবেন। এখন আপনি যখন আইনা দিবেন আমাকে, এখন আপনার ডেডলাইন আপনার উপরে। আচ্ছা, ফেজগুলোর ইন্ডিভিজুয়াল কোনো ডেডলাইন নেই, ঠিক আছে? আপনি এটা টার্গেট হতেছে সর্বশেষ ডায়াগ্রাম সব কিছু শেষ করতে হবে, মিডের পরে যে ক্লাসটা থাকবে সেইখানে আমাকে সব কিছু আইনা দিতে হবে, বুঝতে পারছেন? মিডের পরে মনে করেন যে ফাইনালের জন্য যে আমরা ক্লাস শুরু করবো, মিড শেষ, পরীক্ষা টরীক্ষা শেষ, আপনি এসে বসছেন পরীক্ষা ক্লাস করতে, ফাইনাল ক্লাস, তখন আমাকে ফাইনাল ডকুমেন্টটা প্রোভাইড করবে। তো ফেজ 1 ফেজ 2 আপনি কখন কমপ্লিট করবেন আর তার সব কিছু আপনার উপরে। আপনার কাছে কি ফিজিক্যালি আসা লাগবে? আমাকে ফিজিক্যালি আসতে হবে। ধরেন আমি এই রমজানের বন্ধের মধ্যে কিছু একটা করলাম যে ফার্স্ট আপনি আমাকে মেল করে দিন কতটুকু পার, হ্যাঁ ডিজিটালি সাইন করে দিব। ঠিক আছে? আর যদি মনে করেন আমি সাইন না করি, আপনি কন্টিনিউ করতে থাকবেন, ঠিক আছে? মনে করেন আমি রিপ্লাই দিইনি, তো তখন এরকম আপনি চুপ করে বসে থাকলে হবে না, যে পরে এসে বলবেন স্যার আপনি রিপ্লাই দেন নাই, আমি করি নাই, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। পরে যদি রিজেক্ট হয়ে যায় রিজেক্ট হইলে হইলো, স্যার দেখবে তো কোর্স হ্যাঁ কষ্ট করে কোশ্চেন দেখবো,
এই হলো বিষয়। কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এক্সেপ্ট অর আপনি রিয়াল ওয়ার্ল্ড সলিউশন বের করবেন, প্রবলেমগুলো করবেন, যে প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি তাহলে আমাদের ফার্স্ট ক্লাসে শিখছিলাম ল্যাব কোর্সে ল্যাব তো ল্যাব আমরা প্রবলেম সলভ করব কিনা এটা নিয়ে ল্যাবের কোর্সে মজা পেয়ে যাবেন। টাইমের মধ্যে করা যাবে কিনা, টাকা পয়সার মধ্যে করা যাবে কিনা, এই সব কিছু আপনার চিন্তা করে করতে হবে। টাকা পয়সা তো দিতে চাইবো না। দেখবো, সবই দেখবো, এগুলো সবই আসবে আশা করতেছি। এখন আমি তো যে কারো প্রবলেম সলভ করতে পারি, কিন্তু যে কেউ তো আমার টাকা দিতে চাইবো না। আর না চাইলে আপনি নিজের পকেট থেকে দিয়ে বলবেন যে ভাই দেন, আমার এটা দেন। পরে স্যার আমার ভাগ চাইবেন, কই যে আমার থ্রুতে কি শিখছে। 5 পয়সা ছিল এখনই বলতেছে কেন এই কোর্সে জয়েন করবেন। এটা পরের সেমিস্টার দেখা মনে হয়। স্যার তো তখন বানায়ও নাই। না বানাইনি, আমি তো চিন্তা করতেছি কিভাবে করা যায়। স্লাইডও তো নতুন বানাইতেছি, এক একটা স্লাইড বানাইতে মনে করেন অনেক টাইম লেগে যায়, 7-8 9 ঘন্টা লেগে যায়। নাই নাই আসলেই নাই, আমি সার্চ দিয়ে দেখছি। আচ্ছা লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম মনে আছে? এটা কি কমপ্লিট করছিলাম পুরো? না স্যার, কতটুকু বাকি ছিল? এটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখছিলাম মনে হয় না? জি স্যার, এরপরে এগুলো দেখা হয়। সিকোয়েন্স ডায়াগ্রাম না? অ্যাক্টিভিটি দেখছিলাম। সিকোয়েন্স ডায়াগ্রাম দেখা ছিল? স্যার এর উপরে একটু জানতো ডিএফডি অ্যাক্টিভিটি এইখান থেকে এটা তো আমরা দেখছিলাম। এই অবধি দেখা হয়েছে। এটা দেখছেন? সিকোয়েন্সও দেখছি। হ্যাঁ সিকোয়েন্সও দেখছি। এটা হ্যাঁ, দেখা হয়েছে। সেটাও দেখছি। এটা দেখা হয়েছে। ওকে ক্লাস ডায়াগ্রাম কেমন হয় দেখা হবে। জি স্যার। ক্লাস ডায়াগ্রাম সহজ, সমস্যা নেই, সবই সহজ। তো ক্লাস ডায়াগ্রামটা কি, যারা ওপি করে, সবাই তো ওপি করে আসছেন অ্যাকচুয়ালি। এক্সেস মডিফায়ার কথা মনে আছে? জি স্যার। এক্সেস মডিফায়ার কি কি? পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, এই তিনটা হচ্ছে আমাদের মেইন এক্সেস মডিফায়ার। ক্লাসের কথা মনে আছে? ক্লাস কি? ক্লাস হচ্ছে আমরা যেটা টেমপ্লেট বা ব্লুপ্রিন্ট তৈরি করি সেটাকে আমরা ক্লাস বলি। যেমন আমরা জাভা যখন শিখছিলাম তখন মনে পড়বে যে আমরা যখন অ্যাডমিশন ফর্মের কথা চিন্তা করি একটা ফর্ম, এই ফর্মে থেকে আমরা স্টুডেন্টের ইনফরমেশন দিতে চাচ্ছিলাম। স্টুডেন্টের কি ইনফরমেশন দিতে চাই? আইডি, নেম, জিপি। তো এই যে এগুলো হচ্ছে আইডি একটা অ্যাট্রিবিউট, নেম একটা অ্যাট্রিবিউট, জিপি একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এগুলোকে আমরা অ্যাট্রিবিউট বলবো, মনে আছে? তো এই আইডিটাকে আমরা একটা এক্সেস মডিফাই দিতাম। আইডিটা আইদার ইন্টিজার হবে, না স্ট্রিং হবে, না ডাবল হবে। আইডিটা কি হওয়া উচিত? ইন্টিজার। তারপর নেম স্ট্রিং হওয়া উচিত, তারপর সিপিএ ডাবল হওয়া উচিত। তো এই যে অ্যাট্রিবিউটগুলো ডিফাইন করলাম একটা ক্লাস স্টুডেন্টের মধ্যে, আমরা এই অ্যাট্রিবিউটগুলো দিলাম। এখন এই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে আমরা কি করতাম? এনক্যাপসুলেশন অ্যাপ্লাই করতাম যাতে ডেটার ভ্যালিডেশনটা ঠিকঠাক থাকে। তো এটার জন্য আমরা এক্সেস মডিফায়ার ব্যবহার করতাম, গেটার সেটের ব্যবহার করতাম, ঠিক আছে? তো এই এক্সেস মডিফায়ারটা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এই জিনিসগুলোতে ব্যবহার করতাম। তো এই যে একটা ক্লাস বানাইলাম, একটা ক্লাস পাবলিক, ক্লাস স্টুডেন্ট, এখানে আমরা লিখলাম প্রাইভেট ইন্টিজার, পাবলিক স্ট্রিং, হোয়াটএভার লিখলাম। কনস্ট্রাক্টর বানাইলাম, তারপরে গেটার লিখলাম, সেটার লিখলাম। তারপরে আমরা কার ক্লাস যদি বানাই, কার ক্লাসে রান নামক একটা মেথড থাকতে পারে, স্টার্ট নামক একটা মেথড থাকতে পারে, তারপর হর্ন নামক একটা মেথড থাকতে পারে, বিভিন্ন ফাংশনালিটি থাকতে পারে, মেথড লিখতে পারি অনেক এই কার ক্লাসের মধ্যে। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিভাবে আমি ডিফাইন করব সেটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম, ঠিক আছে? তো ক্লাস ডায়াগ্রামে অ্যাট্রিবিউটস থাকে, মেথড থাকে, অ্যাসোসিয়েশন থাকে। ইআরডিতে যেরকম একটা স্টুডেন্ট মাল্টিপল কোর্সে নিতে পারে, সেরকম আমাদের ক্লাস ডায়াগ্রামেও সেম জিনিস, ইআরডি যেভাবে আমরা ফলো করি সেম ভাবেও আমরা এখানে ওই ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, এই জিনিসগুলো এখানে রিলেশনশিপগুলো দিই, একই জিনিস আর কি মোটামুটি। তো এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমরা সাধারণত ইআরডি থেকে যদি ক্লাসে বানাতে চাই, ইআরডি থেকে আমরা যে জিনিসটাকে এনটিটি বলি সেটাকে আমরা ক্লাস ডায়াগ্রামে ক্লাস বলি, ঠিক
একই জিনিস ERD-তে তো টেবিল বানাচ্ছি, ওই টেবিলটাকে আমরা আসলে ক্লাস থেকে টেবিল বানাই, কেউ ERD থেকে ক্লাস বানায়, যে যেভাবে বানায়। অ্যাট্রিবিউটসকে বলি, প্রাইমারি কে আইডেন্টিফায়ার বলি, মেথডস তো ERD তো কোনো মেথডস নাই, ওটা তো টেবিল জাস্ট ডেটাবেস, আর রিলেশনগুলোকে অ্যাসোসিয়েশনস বলি। তো এই হচ্ছে টার্ম চেঞ্জ, হচ্ছে টার্মের নামের চেঞ্জ আর কি, আর তেমন কোনো কিছু চেঞ্জ আছে। তো মেনি টু মেনি, ওয়ান টু মেনি রিলেশনশিপগুলো ERD-তে যা যা এখানেও সেম। তো কিভাবে লেখে, ডান দিকে দেখবেন যে একটা ক্লাস ডায়াগ্রাম এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এখানে দেখলে বেটার হয়। একটা স্টুডেন্ট ক্লাস যদি হয় আমরা এরকম একটা বক্স করে লিখি, এরকম একটা রেক্টেঙ্গেল একটা বক্স দিই প্রথমে, এটা দেওয়ার পরে এইটার উপরে লিখি হচ্ছে ক্লাসের নাম, এখানে যেরকম ক্লাসের নাম দেওয়া আছে স্টুডেন্ট, একটা ক্লাসের নাম দিই স্টুডেন্ট। তো এই বক্সে এই রেক্টেঙ্গেলে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে অ্যাট্রিবিউটস, নিচের পার্টটা হচ্ছে মেথডস। উপরে লেখা থাকে হচ্ছে অ্যাট্রিবিউটসগুলোর নাম, যেমন স্টুডেন্ট আইডি, কোলন দিয়ে বলি হচ্ছে ডেটা টাইপটা কি। এরকম করে যতগুলো আপনার অ্যাট্রিবিউটস হবে সব কটার জন্য আপনি অ্যাট্রিবিউটের নাম এবং কোলন দিয়ে সেটা ডেটা টাইপটা লিখতে হবে। এটা যারা ক্লাস মনে আছে তাদের জন্য বোঝাতে ইজি হবে, যারা ক্লাস ভুলে গেছেন তাদের জন্য একটু কষ্ট হতে পারে, মানে এটা আমাদের সেই প্রোগ্রামিং এর কনসেপ্ট আর কি। তো অ্যাট্রিবিউটসের বাম পাশে লেফট সাইডে দেখবেন মাইনাস লেখা আছে, এটার ক্ষেত্রে মাইনাস মিন্স হচ্ছে যদি প্রাইভেট হয় সেই ক্ষেত্রে আমরা মাইনাস সিম্বল ব্যবহার করি, যদি পাবলিক হয় এক্সেস মডিফায়ার, মানে এখানে পাবলিক না লিখে আমরা লিখি প্লাস। প্রোটেক্টেড যদি হয় এখানে আমরা প্রোটেক্টেড না লিখে লিখি হ্যাশ, হ্যাশ দেখলে বুঝবো যে এটা হচ্ছে এক্সেস মডিফায়ার হচ্ছে প্রোটেক্টেড। বুঝে গেছে এতটুকু পার্ট। সিমিলারলি নিচের পার্ট আরেকটা দাগ দিয়ে কি করি আমরা মেথডটা লিখি, মেথডের একটা নাম আছে রেজিস্টার, এখানে আর্গুমেন্টস পাস হয়, ধরেন কোর্স আর্গুমেন্ট পাস হচ্ছে, এটা কোনো মেথড কোনো রিটার্ন টাইপ নেই, দ্যাটস ওয়াই ভয়েড। এটা এক্সেস মডিফায়ার হচ্ছে ক্লাস মানে হচ্ছে কি পাবলিক। সিমিলারলি যদি ভ্যালিডেট এনরোলমেন্ট হয় সেটার ক্ষেত্রে আমরা বলি এটা একটা বুলিয়ান রিটার্ন করতেছে এবং এটার এক্সেস মডিফায়ার হচ্ছে প্রোটেক্টেড। একটা ক্লাসটাকে আমরা ওই যে অনেকগুলো বড় একটা ক্লাস লিখলাম, এটাকে আমরা এইভাবে সিম্বলাইজ করতে পারি, এইভাবে ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? হ্যাঁ, এটা না উপরে একটু লেখা আছে, এটা জাস্ট এখন বোঝার জন্য। কারো কোনো কনফিউশন এটা নিয়ে বুঝতে? যে কোনো ক্লাসকে আপনি যখন অ্যাট্রিবিউটস ডিক্লেয়ার করবেন এইভাবে উপরে অ্যাট্রিবিউটসগুলো লিখবেন আর নিচে মেথডসগুলো লিখবেন, আর এক্সেস মডিফায়ার প্লাস মাইনাস অথবা হ্যাশ যেটা আপনার যাবে সেই অনুযায়ী লিখতে হবে। তো এটাই হচ্ছে ডেভেলপাররা পাবে। কার কোনো কনফিউশন আছে? তো এখানে ডিফারেন্ট এক্সাম্পল দেওয়া আছে সবকটার, যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ, এগুলো আগে যে কনসেপ্টটা ছিল সেম কনসেপ্টে, কোনো আলাদা কোনো চেঞ্জেস নাই। ERD-তে যেরকম সেম ERD কনসেপ্ট এখানে দেওয়া আছে। কারণ একটা কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে, জাস্ট আপনাকে ওয়ান টু মেনি এটা দিয়ে দিতে হবে, এক্সাম্পলটা দিয়ে দিতে হবে। এগুলো সেম যে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, একটা এমপ্লয়ি ম্যানেজার রোল থাকতে পারে, এরকম যা যা রিলেশনশিপগুলো আছে এখানেও সেম দাগ দিয়ে রিলেশনশিপগুলো দিয়ে দিতে হবে। তো এইখানে হচ্ছে ERD এবং ক্লাস ডায়াগ্রামের একটা ডিফারেন্স দেওয়া আছে, যে কে কোনটা ব্যবহার করে। ডেটাবেস সাধারণত ব্যবহার করে হচ্ছে যারা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যে ডেটাবেস নিয়ে কাজ করবে তারা, আর ক্লাস ডায়াগ্রাম হচ্ছে যে ডেভেলপার যারা আছে তারা মেনলি এই জিনিসগুলো দেখে কোড করবে, অবজেক্ট ক্লাস তৈরি করবে, তারপরে আদার যা যা কাজ করা দরকার তারা এই ক্লাস ডায়াগ্রাম দিয়ে কাজ করবে আর কি। এই হচ্ছে বিষয়। এখানেও একটা এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তো মেইনলি যেটা দাঁড়াচ্ছে যে আমরা ইউজ কেসে ছিলাম, এখান থেকে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম তৈরি করলাম, তারপরে সিকোয়েন্স ডায়াগ্রাম তৈরি করলাম, তারপর লাস্টে কোডিং পার্টের দিকে যাচ্ছে। আমরা আস্তে আস্তে কিন্তু বিজনেস পার্ট থেকে আস্তে আস্তে কোডিং এর দিকে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো লাস্টে আমরা এগুলো তো ক্লাস কোডিং এসে পৌঁছেছি। এখানে সেম এক্সাম্পল দেওয়া আছে, যে একটা রেজিস্ট্রেশন কোর্স রেজিস্টারের একটা এক্সাম্পল, যে এইখানে ইউজ কেস হিসেবে বলা আছে যে এইটা হচ্ছে আমার ইউজ কেস, যে এরকম জিনিসগুলো হবে। এটা থেকে আমাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম বানানো হয়েছে, যে একটা স্টার্ট হবে, সেখান থেকে সার্চ করবে মেক হবে কিনা, এটা এখান থেকে একটা অ্যাক্টিভিটি ফ্লো ডায়াগ্রাম বানানো হয়েছে। সেখান থেকে সিকোয়েন্স ডায়াগ্রাম বানানো হয়েছে, সিকোয়েন্স থেকে সেটার উপরে বেস করে একটা ক্লাস ডায়াগ্রাম বানানো হয়েছে বা ERD বানানো হয়েছে, ERD অথবা ক্লাস ডায়াগ্রাম বানানো হয়েছে।
তো এটা হচ্ছে ফ্লো। ওইখান থেকে আমাকে এই পর্যন্ত আসতে হবে, যেটা আপনাদের মেন প্রজেক্টে কাজ করতে হবে এভাবে, যে একটা বিজনেস রিকোয়ারমেন্ট থেকে আমাদের ইউজ কেস তৈরি করে এই লাস্ট স্টেজ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো এই হলো বিষয়। এখানে মনে হয় আপনাকে কি কি মিস্টেক করেন সেই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো করে নিয়েন। এই জিনিসগুলো মিস্টেক হয় এখানে আছে। তো পরের লেকচারে চলে যান। এটা তো পাচ্ছি। না না, আমাদের আজকেই শেষ অ্যাডভান্স হিউম্যান মডেল। এটা খুবই সহজ, দেখলেই বুঝবেন। ঠিক আছে, স্টেট মেশিন ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেভেলপমেন্ট ডায়াগ্রাম, আর সাথে আমরা এইচএলডি এবং এলএলডি ফ্রিতে শিখবো। হ্যাঁ, আরে এটা তো সেকেন্ড লেকচারে শিখেছিলাম, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এইচএলডি হচ্ছে এগুলো সব ডায়াগ্রাম। আরে না, ওটা তো আমি অ্যাডভান্স যাওয়ার কথা বলতে চাই, ওটা তো YML5। সো আমরা এতদিন পর্যন্ত যা যা শিখলাম এই পার্টগুলো আমরা শিখছি। এখন আমরা আসলে না না না, এটা বের করতেছি লাগে না, এটা আমরা ডিজাইন করছি যে ওকে। সো আমরা রিকোয়ারমেন্ট থেকে এসআরএস বানানো, তারপর ইউজ কেস, ডিএফডি, ইআরডি, অ্যাক্টিভিটি, সিকোয়েন্স, ডায়াগ্রাম, এই কয়টা পার্ট শিখে ফেলছি। ঠিক আছে, তো ইমেল ডায়াগ্রামের মধ্যে যে আপনার ইমেল ডায়াগ্রাম, এই ইমেল ডায়াগ্রাম মানে স্ট্রাকচার ডায়াগ্রাম অথবা বিহেভিয়ার ডায়াগ্রাম। স্ট্রাকচার ডায়াগ্রামসের মধ্যে এই জিনিসগুলো আছে, বিহেভিয়ার ডায়াগ্রামের মধ্যে এগুলো আছে। তো আমরা মিক্স করে অনেক কিছু শিখে ফেলছি টুকটুক করে, এই পাশ থেকে কিছু শিখছি, এই পাশ থেকে কিছু শিখছি। তো আজকে আমরা এই তিনটা পার্ট দেখবো, কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেভেলপমেন্ট ডায়াগ্রাম, স্টেট মেশিন ডায়াগ্রাম। তো এটা দেখলে আমাদের ইমেল ডায়াগ্রামের মোটামুটি আমাদের পড়া শেষ, মানে আর ডায়াগ্রামের দিকে ইমেলটা পার্ট, ইমেলের পার্টটা শেষ হবে। স্টেট মেশিন ডায়াগ্রাম, তো স্টেট মেশিন ডায়াগ্রামটা কি? স্টেট মেশিন ডায়াগ্রামটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মতো। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা ওয়ার্ক ফ্লো দেখতাম, মনে আছে? যে এটা স্টার্ট হইলো, এটা কমপ্লিট হইলে পরে দিক যাব, এটা হইলে ডিসিশনে আসবে যে হ্যাঁ হইলে দিক, না হইলে দিক, এরকমভাবে একটা অ্যাক্টিভিটি ফ্লোতে যেতাম। স্টেট মেশিনটাও সিমিলারলি কাজ করে, এটা একটু অ্যাডভান্স ওয়েতে কাজ করে। এটা মিন করে একটা অবজেক্টের স্টেজ। অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে একটা অবজেক্টের কী কী স্টেজ আমরা কাজ করতেছি। তো এখানে দেখেন যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে এখানেও স্টেজ আছে, ট্রানজিশনও আছে, এরকম ইনিশিয়াল স্টেটও আছে, এখানেও ফাইনাল স্টেট আছে। আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে যা তাই। এখানে স্পেশালি কি আছে? দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ইভেন্ট, যেটা আমাদেরকে আসলে ট্রিগার করতেছে, একটা স্ট্যাটাস ট্রিগার হয়ে আরেকটা স্ট্যাটাসে যাচ্ছে, সেটাই হইতেছে এখানে এই ইভেন্টটা করে দিবে। তো এটা কি করবে সেটা আবার দেখবো। এখানে গার্ড কন্ডিশন আছে। গার্ড কন্ডিশন হইতেছে আপনাকে বুলিয়ান, হ্যাঁ হইলে পরে কি হবে, না হইলে কি হবে, ঠিক আছে? সেইটা হইতেছে আপনার এখানে বুঝাতে। এখানে জাস্ট বুলিয়ানটা খুবই ইম্পর্টেন্ট। স্টেট ডায়াগ্রামে আমরা বুলিয়ান দিয়ে সব কিছু কন্ট্রোল করি। তো একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা টিকিটের এক্সাম্পল। টিকিটের এক্সাম্পলটা কি হয়েছে? মনে করেন একটা টিকিটের স্ট্যাটাস হচ্ছে ওপেন। মনে করেন রিজলভ একটা মেথড, যে মেথডটা কল করলে পরে এই স্ট্যাটাসটা ওপেন থেকে ক্লোজ হয়ে যাচ্ছে। তো এই স্টেট মেশিনটা ট্রিগার করতেছে একটা টিকিটের স্ট্যাটাসকে, যে একটা টিকিটের স্ট্যাটাসটা কীভাবে চেঞ্জ হয়। প্রথমে ওপেন ছিল, এই মেথড কল করলাম, ক্লোজ হয়ে গেল। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কি করে? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একটা ফ্লো ডিফাইন করে, যে প্রথমে রিসিভ করা হয়েছে, এটাকে অ্যাসাইন করা হয়েছে, তারপর রিজলভ ইস্যু করা হয়েছে, একটা ফ্লো ডিফাইন করতেছে। এটাই হচ্ছে পার্থক্য। বুঝে গেছে? আমরা একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝে যাবে। একটা অর্ডারের স্টেট এখানে বোঝাচ্ছে যে অর্ডারের লাইফ সাইকেল। অর্ডারের বিভিন্ন স্ট্যাটাস থাকে, শিপ, তারপর আপনারা দেখেন না যে এটা অর্ডার প্লেস হয়েছে, তার ভ্যারিফিকেশন ভ্যারিফাইড হয়েছে, কনফার্ম হয়েছে, এরকম এই যে একটা অর্ডার, এই অর্ডারের স্টেটটা যে চেঞ্জ হচ্ছে, এক একটা সময় এক একটা স্টেজ হচ্ছে, এটাকে আমাদের বলতেছে। যেমন আমাদের অর্ডার স্টেটগুলো কি আছে? প্লেস আছে, কনফার্ম হচ্ছে, প্যাকেট আছে, শিফট আছে, ডেলিভার্ড আছে। এটা হচ্ছে আমার অর্ডারের এই স্ট্যাটাসগুলো হইতে পারে। এখন একটা এই প্লেস থেকে কনফার্ম হতে গেলে কী করতে হবে? আমাকে এই মেথডটাকে কল করতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ট্রানজিশন, যে কোন মেথডটা কল করলে আমার একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ট্রানজিশন হবে, স্ট্যাটাসটা চেঞ্জ হবে, অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হবে। যেমন এই যে এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এইখানে সবার প্রথমে অর্ডারটা প্লেস হইল। এখন এখানে বুলিয়ান অ্যান্সার, যে আমাকে অর্ডারটা যদি কনফার্ম হয়, আমি এখানে মানে পেমেন্ট যদি ওকে থাকে, কনফার্মের পরে পেমেন্ট ওকে, যেখানে গার্ড কন্ডিশনে লেখা আছে পেমেন্ট ওকে, ওকে হইলে আমরা যাবো হতেছে কনফার্মে। যদি এটা ক্যান্সেল হয় তাহলে আমরা চলে যাব ক্যান্সেল।
যে কোনো একদিকে আমি গেলাম, ট্রু আর ফলস। সিমিলারলি কনফার্ম হওয়ার পরে যদি এখানে ক্যান্সেল হয় সেখানে যাবো, এখানে যদি প্যাক হয়ে যায় তাহলে আমি স্ট্যাটাস চেঞ্জ করে প্যাক করে ফেলবো। আবার সিমিলারলি প্যাকের পর যদি শিপ মেথড কল হয় তাহলে শিপ স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। আর সিমিলারলি ডেলিভার যদি হয়ে যায় তাহলে ডেলিভার দেখাবে, যদি রিটার্ন হয় তাহলে রিটার্ন স্ট্যাটাস দেখাবে। তো ক্যান্সেল হয়ে গেলে প্রসেস এন্ড, ডেলিভার হয়ে গেল প্রসেস এন্ড, রিটার্ন হয়ে গেল প্রসেস এন্ড। এইটা হচ্ছে একটা অর্ডারের স্টেট চেঞ্জ হইল, কোন মেথড ট্রিগার করার ফলে স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে সেটাই আসলে এখানে বোঝাচ্ছে। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? স্যার এখানে তো কনফার্ম পেমেন্ট ওকে হইলে হচ্ছে আমি কনফার্ম ডে যেতেছি তাই না? ধরেন পেমেন্ট হইলো না তখন এটা অর্ডার ক্যান্সেল বা এটাতে ক্যান্সেল হইলে তখন হচ্ছে মানে ডিভাইডটা কিভাবে করতাম? এটাই এটাই হইতো। হ্যাঁ, এবার বা আপনি এখান থেকে দিতে পারতেন, এটা গ্যাসে তো একটাতে দিয়ে বুঝাই দিচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে, পেমেন্ট ক্যান্সেল। এখানকার মেইন কাজ হচ্ছে ক্যান্সেল আর রিটার্ন কনফার্ম। এখানে মেইনলি দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রানজিশন কি কি হচ্ছে, এক্সেপশন হলে কি কি হচ্ছে। এক্সেপশনের ক্ষেত্রে দেখেন ক্যান্সেল এবং রিটার্ন, একটা এগুলো হচ্ছে এক্সেপশন, যে সোজা স্টেটে যাচ্ছে না, এই সোজা স্টেটে না, এটা হচ্ছে ব্যাকআপ অল্টারনেটিভ। এটা না হলে কি হবে, ক্যান্সেল হবে, এটা না হলে রিটার্ন হলে কি হবে, স্ট্যাটাস রিটার্ন হবে। এটা হচ্ছে অল্টারনেটিভ পাথ, আর এটা রেগুলার পাথ, এটা হচ্ছে হ্যাপি পাথ। একটা এটিএম মেশিন, আমরা যদি বলি যে এটিএম মেশিনটা কোন স্টেটে আছে, একটা মেশিনকে চিন্তা করতেছি যে একটা এটিএম মেশিনকে সার্চ দিলাম, আচ্ছা এই মেশিনটা কোন স্টেটে আছে, সেটা যদি আমরা বাইর করতে চাই সেটা কীভাবে বের করা যায়? এই যে এটিএম স্টেটের এই স্টেটগুলো থাকতে পারে, যে একটা আইডিয়াল অবস্থায় আছে, যে চুপচাপ বসে আছে, পিন ভ্যালিডেশন স্টেজে আছে, ক্যাশ আউট স্টেজে আছে, যে কোনো একটা স্টেজে সে আছে। তো ধরেন যে সেটা ইনসার্ট করলো, যদি ইনসার্ট করা হয় তখন কার্ড ইনসার্টেড স্টেট, এটিএম মেশিনের স্টেটাস হয়ে যাবে কার্ড ইনসার্টেড। যদি মনে করেন যে কার্ডটা ভ্যালিড হয়, ইন্টার পিন দেয়, তখন পিন ভ্যারিফাইড পেজে চলে যাবে। যদি পিনটা ওকে হয়, কারেক্ট হয়, সেই ক্ষেত্রে প্রসেসিংয়ে যাবে, যদি ফেইল হয় সেই ক্ষেত্রে ইজেট কার্ড করে দিবে। এটা হচ্ছে এরকম হ্যান্ডেলিং অল্টারনেটিভ ফ্লো। সিমিলারলি প্রসেসিং করলো, প্রসেসিং করার যদি কোনো প্রবলেম হয় তখন আবার ইজেট কার্ডে নিয়ে যাবে। কিন্তু প্রসেসিং হওয়ার পর যদি অ্যামাউন্ট ওকে থাকে বা লজিকটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে ডিসপেন্স করবে, এই মেথডটা কল করে আবার ইজেট কার্ড হয়ে যাবে। তো এটা হচ্ছে এটিএম মেশিনের কাজটা কি, এটা ফ্লোতে ডিফাইন করতেছে। একটা এটিএম মেশিনকে কীভাবে আমরা ডিফাইন করতে পারি, যে এটার স্টেটটা কী, এই স্টেটটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, বড় বুক নিয়ে অ্যাকচুয়ালি, যে একটা বইয়ের স্টেটটা কি, একটা বই বললাম, এই বইয়ের স্টেটটা কি, এটা অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে চেক করতেছে যে এটা কি ফাইন আছে কিনা, ফাইন হলে পরে চেক করতেছে ওভারডিউ আছে কিনা, যদি ওভারডিউ দেওয়ার হওয়ার পরে রিটার্ন করে, রিটার্ন হইলো। আর যদি মনে করেন যে কোনো রিপোর্ট করা হয় যেটা হারাই গেছে বা লস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে এই স্ট্যাটাসটা লস্ট অথবা ড্যামেজ হয়ে এন্ড হয়ে যাবে। আর যদি বড় হওয়ার পরে হারায় যায় সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে ডাইরেক্ট লস্ট বা ড্যামেজ হয়ে এখানে রিপ্লেস হয়ে যাবে। একটা বইয়ের স্ট্যাটাসটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা এখানে ডিফাইন করা আছে। তো এখানে স্টেটগুলো কী আছে, ট্রানজিশনগুলো কোনটার পরে কোনটা এক্সিকিউট করতেছে, অল্টারনেট ফ্লোগুলো কী, সেগুলো এখানে দেওয়া আছে। এই হচ্ছে ফ্লো। এখানে বেস্ট প্র্যাকটিস দেওয়া আছে যে কীভাবে আসলে চেঞ্জ করতে হয় একটা স্টেট, আমরা দেখে নিয়ে। তো এই হচ্ছে আমাদের স্টেট মেশিন। কার কোনো কনফিউশন আছে স্টেট মেশিন নিয়ে? অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এবং স্টেট মেশিন নিয়ে কনফিউশন আছে? আমরা এখন একটা অন্য দিকে যেতেছি, সফটওয়্যার আর্কিটেকচারের দিকে। অ্যাকচুয়ালি হাই লেভেল ডিজাইন, একটা সফটওয়্যার আপনি তৈরি করছেন, এই সফটওয়্যারটা একটা ডিজাইন করছেন, যেটি কীভাবে ডিপ্লয় হবে বা কীভাবে আমি রাখবো, ডিজাইনটা কী, কীভাবে ইউজার ফ্লো হবে, রিকোয়েস্টগুলো আসবে, এটাকে আমরা বলতেছি যে হাই লেভেল ডিজাইন করা। একটা সিস্টেমকে হাই লেভেল ডিজাইন করা যায় না, যেমন ইউজার আসলো, ইউজার হইতেছে ফ্রন্ট এন্ডে আসবে, ফ্রন্ট এন্ড ডেটা পাবে ব্যাক এন্ড থেকে, ব্যাক এন্ড ডেটাবেস থেকে ডেটা এনে দেখাবে। একটা হাই লেভেল ডিজাইনটা হইতেছে, আমরা বলতেছি এটা শর্ট ফর্মে বলতেছি HLD। এখানে বিভিন্ন সিস্টেম থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, কী ল্যাঙ্গুয়েজে করবো সেটা থাকতে পারে, কোথায় আমরা ডিপ্লয় করবো, ডিপ্লয়মেন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, এটাকে বলি হাই লেভেল ডিজাইন। তো এটার এক্সাম্পল দিয়ে বোঝাই কিছু। এখানে বিভিন্ন কম্পোনেন্ট দেওয়া আছে যে কী কী হাই লেভেল ডিজাইন হতে পারে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে ইউজার আসবে, এটা হচ্ছে ডেটাটা ক্যাশ করা থাকবে যাতে ইউজার সাথে সাথে ডেটাটা পায়।
যদি ক্যাশ থেকে এটা লোড ব্যালেন্সারে যাবে, লোড ব্যালেন্সার বিভিন্ন অ্যাপ্লিকেশন সার্ভিসের কাছে যাবে, অ্যাপ্লিকেশন সার্ভিস ডেটা পাবে ডেটা স্টোর থেকে, অ্যাপ্লিকেশন সার্ভিসের লগ রাখার প্রয়োজন হয় এইখানে লগ সার্ভিসে লগ রাখবে, যদি অ্যাসিনক্রোনাস কোনো নোটিফিকেশন সার্ভিস থাকে সেখানে এখান থেকে ডেটা মানে এই সার্ভিসটা এখানে থাকবে। যদি অথেন্টিকেশন দরকার হয় তাহলে অথেন্টিকেশনের জন্য আইডেন্টিফাইড বা অ্যাক্সেস সার্ভিস দেবে। একটা হাই লেভেলের ড্র করা, কোন কোন সার্ভিস বা কী আছে না আছে এটা না, জাস্ট একটা হাই লেভেলের ড্র করা যে আমাদের সার্ভিসটাকে আমরা চাচ্ছি এইভাবে ডিপ্লয় করতে, এই স্ট্রাকচার ফলো করে ডিপ্লয় করতে, ঠিক আছে? এইটাই হচ্ছে হাই লেভেল ডিজাইন। তো এই হাই লেভেল ডিজাইনের পরে কি আসে? লো লেভেল ডিজাইন আছে। লো লেভেল ডিজাইন এলএলডি, এই যে আমরা ইউএমএল নিয়ে কাজ করতেছি, আমরা এই হাই লেভেল ডিজাইনের ডিপ্লয় করব, দ্যাটস ওয়াই আমরা লো লেভেল ডিজাইনে ডিজাইন করতেছি যাতে আমরা হাই লেভেল ডিজাইন যেভাবে করা আছে সেভাবে ডিপ্লয় করতে পারি। এই যে ইউএমএল ডায়াগ্রামগুলো বানাচ্ছি, ক্লাস ডায়াগ্রাম বানাবো, ইআরডি বানাবো, সিকোয়েন্স ডায়াগ্রাম বানাবো, ডেভেলপার কোড করবে, কোড করার পর একটা আউটপুট দিবে, আমরা এই হাই লেভেল ডিজাইন অনুযায়ী আমরা ডিপ্লয় করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লো লেভেল ডিজাইন। যে মেনলি আমরা এই লো লেভেল ডিজাইনে আমরা মেনলি নিজেরা কাজ করতেছি, যে সিনিয়র ডেভেলপার সিস্টেম ডিজাইনাররা এই ইউএমএল ডায়াগ্রাম বানাই দিতেছে যে এইভাবে তোমার কোড করতে হবে, একটা ডকুমেন্টেশন তৈরি করে দিতেছে। আর হাই লেভেল ডিজাইন হইতেছে ডেভেলপার ডেভঅপসকে দিতেছে যে সিস্টেমটা তো বানানো হয়েছে, তুমি এইভাবে একটু ডিপ্লয় করবে, এই ইনফ্রাস্ট্রাকচারে তুমি ডিপ্লয় করবে। এটা হচ্ছে এইচএলডি, এটা হচ্ছে লো লেভেল ডিজাইন এলএলডি। বুঝে গেছে? তো এটা হচ্ছে এলএলডি পার্ট, যে একটা ইউএমএল বানানো, যেটা আমরা একটু আগে দেখলাম যে এলএলডি এভাবে করে করতে হয়। তো এইচএলডি থেকে এলএলডি বানাতে গেলে আমাদের তো ইউএমএল শিখলাম, তো এর বাইরে আমাদের কি থাকতে হবে? কোড করতে গেলে ওপি প্রিন্সিপাল জানতে থাকতে হবে। ওপি প্রিন্সিপাল জানা না থাকলে আপনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে ডিজাইন কম্পোনেন্টগুলো জানতে পারতে হবে, যে ইউজারের সাথে কোর্সের, স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশনটা কী, ঠিক আছে? ডিপার্টমেন্টের সাথে কোর্সের রিলেশনটা কী, রিলেশনশিপ না থাকলে, না বুঝলে কিন্তু আপনার এই কোডিং করতে পারবেন না। কোড করতে গেলে আপনার রিলেশনশিপ জানতে হবে। তো এটাই হচ্ছে আপনার জিনিস, যে আপনার ডিজাইন থেকে বুঝতে পারতে হবে যে এই রিলেশনশিপগুলো আছে। আপনার বিভিন্ন ডিজাইন প্যাটার্ন সম্পর্কে জানতে পারতে হবে, এখানে বিভিন্ন ডিজাইন প্যাটার্নের নাম বলা আছে যেগুলো আপনাদের শিখতে হবে, শিখলে আপনারা কোডে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। ডিজাইন তো করতেছেন, কোড ডিজাইন করার পর কোড করতে হবে না? কোড করতে গেলে এগুলো সম্পর্কে জানতে হবে। এই যে স্ট্রাকচার বানাইতেছেন, আপনি যদি ডিজাইন প্যাটার্ন সম্পর্কে না আইডিয়া থাকে, আপনি কিন্তু এই জিনিসগুলো ড্র করতে পারবেন না প্রপারলি, ঠিক আছে? সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। সলিড, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যে ড্র করতেছেন কিন্তু সলিড স্ট্রাকচার ফলো করলেন না, তাহলে একই কোড বারবার লিখতেছেন, একই ডায়াগ্রাম বারবার আঁকতে থাকবেন। তো প্রপারলি এই জিনিসগুলো জানা থাকতে হবে, তাহলে আপনি এগুলা শিখতে পারবেন, ঠিক আছে? দেন হইতেছে আপনি ইমেল ডায়াগ্রাম বানাইলেন, সব কিছু ফলো টলো করে ইমেল ডায়াগ্রাম বানাইলেন, তারপরে হইতেছে আমাদের কোডিং এর। বুঝে গেছে? স্যার এই কোন ক্লাসতে শুনতেছি কোডিং আইতেছে, কোডিং আইতেছে না, কোডিং আর আইতেছে। কোডিং ইজ কামিং। ইউএমএল কি ম্যান্ডেটরি? হ্যাঁ হ্যাঁ, ইমেল তো ম্যান্ডেটরি। ওকে, কম্পোনেন্ট ডায়াগ্রাম। কম্পোনেন্ট ডায়াগ্রামটা কি? যে এই যে আমাদের বিভিন্ন সার্ভিসগুলোকে একজনের সাথে একজন কীভাবে লিঙ্ক, এই যে ডিপ্লয় করতেছে, অনেকগুলো সার্ভিস হতে পারে, এটা কীভাবে লিঙ্ক সেটা আপনি ডিফাইন করে এখানে। যে একটা সিস্টেম যদি এটা হয়, সিস্টেমের যে গোল্লা ডায়াগ্রাম মানে বুঝতেছে যে আমি হইতেছে এটা প্রোভাইড করি, আর এরকম হাফ গোল্লা মানে হইতেছে যে আমার এটা প্রয়োজন। একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবেন যে এটা কীভাবে আসলে বোঝাচ্ছে। তো এটাকে বলতেছি যে প্রোভাইডেড ইন্টারফেস, আর হাফ যেটা সেটা হচ্ছে রিকোয়ার্ড ইন্টারফেস। তো এটা একটা এক্সাম্পল দিলে পরে বোঝা যাবে। যেমন এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন এক্সাম্পল যদি ধরেন, এটা একটা ব্রাউজার ক্লায়েন্টের এটা প্রয়োজন, হাফ মানে এটা আমার এটা প্রয়োজন। সে কি করতেছে, ওয়েব সার্ভার তাকে কি করতেছে, এটা তাকে প্রোভাইড করতেছে, ফুল সার্কেল তাকে প্রোভাইড করতেছে। তো এটা মিলে গেল, তার এটা প্রয়োজন, ওয়েব সার্ভার এটা তাকে প্রোভাইড করতেছে, এরা দুজন কানেক্ট। সিমিলারলি ওয়েব সার্ভার হইতেছে অ্যাপ সার্ভিস থেকে ডেটা নিতেছে, ওয়েব সার্ভারের হইতেছে এটা প্রয়োজন, এখানে অ্যাপ সার্ভিসের হইতেছে রেস্ট এপিআই কথা বলা আছে, যে সে রেস্ট এপিআই প্রোভাইড করতেছে, যে রেস্ট এপিআই তার প্রয়োজন, অ্যাপ সার্ভিস থেকে রেস্ট এপিআই প্রোভাইড করতেছে। আর উপরে একটা মিস করছি, ব্রাউজারের হইতেছে এইচটিটিপি কানেকশন বা এইচটিটিপিএস কানেকশন প্রয়োজন, ওয়েব সার্ভার তাকে সেই কানেকশনটা প্রোভাইড করতেছে। সিমিলার ডেটাবেজের ক্ষেত্রে এখানে বলা আছে ওআরএম বা ডেটাবেজের ডেটা। তো অ্যাপ সার্ভার কি করতেছে, ডেটাবেস থেকে অ্যাপ সার্ভার ডেটাবেজের ডেটা প্রয়োজন, ডেটাবেস তাকে সেটা প্রোভাইড করতেছে। এটা হচ্ছে এক একটা কম্পোনেন্ট, এটা 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 আরেকটা কম্পোনেন্ট। তো এরা এক একজনের এক এক সাথে লিঙ্ক হবে, সে এটা দিচ্ছে আর সে এটা প্রোভাইড করতেছে, জাস্ট তাদের কানেক্টিভিটিটা। এটাই হতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে সিমিলারলি, যে এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট এই অর্ডারের সাথে কানেক্টেড,
এই ক্যাটালগের সামনে কানেক্টেড, কোন কম্পোনেন্ট কার সাথে কানেক্টেড সেটাই জাস্ট এখানে মেনশন করা আছে। এখানে রেকর্ড ইন্টারফেস বা প্রোভাইড ইন্টারফেস দেওয়া নেই, সেটা আপনাকে দিতে হবে। তো জাস্ট কার কম্পোনেন্টগুলোকে বোঝানো আছে যে কীভাবে ডেটাগুলো ফ্লো হতেছে। তো ওই ওয়ে থেকে অর্ডারে দিতেছে, অর্ডার সার্ভিস আবার দুইটা সার্ভিসকে কল করতেছে, পেমেন্ট সার্ভিসকে, ইনভেন্টরি সার্ভিসকে, ইনভেন্টরি সার্ভিস ডেটাবেসকে কল করতেছে, পেমেন্ট সার্ভিস ডেটাবেসকে কল করতেছে, ডেটা লিখতেছে। তো এই যে ডেটাগুলো কীভাবে কার কাছ থেকে আসতেছে, এই ফ্লোটাই হইতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম। কোনো কনফিউশন আছে? স্যার ইভেন্ট ব্রোকারটা কি? ইভেন্ট ব্রোকার হইতেছে কোনো একটা নোটিফিকেশন দেওয়া, পেমেন্ট সাকসেস হইল, আপনাকে নোটিফিকেশন পাঠাইলো, এটাকে বলে একটা ইভেন্ট ব্রোকার, নোটিফিকেশন সার্ভিস বা পুশ নোটিফিকেশন পাঠায় না ওইটাই। এটাও সেম একই রকম যে একটা এপিআই গেটওয়ে একজনের সাথে লিঙ্ক আছে, একজনের সাথে কীভাবে লিঙ্ক আছে সেটাই হইতেছে কম্পোনেন্ট ডায়াগ্রাম বুঝাচ্ছে। একই ডায়াগ্রাম আপনাকে আঁকতে হবে এক একটা পার্সপেক্টিভে। এবার হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। ওই যে সর্বশেষ ডায়াগ্রাম হচ্ছে আমাদের ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, যে আমাদের কীভাবে ডিপ্লয় করবো আরও ডিটেলসে। আমরা এই সেলটিতে যেটা দেখলাম হাই লেভেলে দেখছি, এখন আমরা একদম ফিক্স মানে কীভাবে ডিপ্লয় করবো ফুল আর্ট ড্রয়িংটা দেখবো। এখানে আমাদের সার্ভার থাকবে, ডিভাইস থাকবে, নেটওয়ার্কিংয়ের লিঙ্ক থাকবে, এই বিভিন্ন পাথগুলো থাকবে যে কীভাবে আসলে ডিপ্লয় করা লাগবে। তো এইটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট যেগুলো আমাদের প্রয়োজন হয় এটা আঁকতে গেলে। একটা 3 টায়ার মডেল দেওয়া আছে, যেটা হচ্ছে আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড একটা পিসি বা ওয়েব ইউজার ইন্টারফেস, সেটা HTTPS এর মাধ্যমে একটা পাবলিক সাবনেট করে এক সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। যে সাবনেটে হচ্ছে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো মানে HTML ফাইলগুলো আছে। তো HTML ফাইলগুলো কি আছে মানে কানেক্ট হচ্ছে কোথায়? আমাদের অ্যাপ সার্ভারে। অ্যাপ সার্ভারটা হচ্ছে আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক। এই অ্যাপ সার্ভার আমার কার সাথে কানেক্টেড? ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড। তো এই যে ডেটাটা ইউজার এখানে আসলো, ইউজার এখানে ফ্রন্ট এন্ড পাইলো, ফ্রন্ট এন্ড এখান থেকে ডেটাটা পাইলো, ব্যাক এন্ড পাইলো, ব্যাক এন্ড ডেটাটা ডেটাবেস থেকে পাইলো। এই যে ডিপ্লয়মেন্ট কীভাবে হচ্ছে এইটাই হচ্ছে আমাদেরকে এখানে দেওয়া আছে, যে এখানে আমাদের বিজনেস.jar ডিপ্লয় করতে হবে, এখানে আমাদের SQL ডিপ্লয় একটা SQL ফাইল দিতে হবে। এই হচ্ছে ডিপ্লয়মেন্ট ফাইল। আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে সেটা হচ্ছে হ্যাঁ হইতে পারতো। ডায়াগ্রামে ভাইব্রেশন দেখাই না আমরা সাধারণত, আমরা তো স্ট্রাকচারটা দেখাই, তো মানে আসতেছে দেখতেছে ওটা বোঝা যায় আর কি, ওইভাবে করে আলাদা করে দেখানোর দরকার নেই। হ্যাঁ দিতে পারতো, দিতে পারেন, সমস্যা নেই। স্যার এটা ইউএমএল এর রুলটা লিখলে হবে না? ইউএমএল এর রুলটা বলতে এটা তো ইউএমএল একটা পার্ট না, ডিপ্লয়মেন্ট এরিয়াটা, ডিপ্লয়মেন্টের ডায়াগ্রামটা ইউএমএল এর একদম উল্টা হবে, এটা না না না, এই সেলটির কথা বলতেছেন? ইউএমএল তো সব কিছুই, মানে সবকটা ডায়াগ্রাম কি ইউএমএল বলতেছে? এর আগে আমরা যেটা কোনটা কম্পোনেন্ট ডায়াগ্রাম আসতেছে কম্পোনেন্ট ডায়াগ্রামের পার্থক্যটা আসতেছে, তখন বুঝতে হবে। আচ্ছা, সো মনে করেন ক্লাউডে যদি আমরা কোনো একটা ডিপ্লয় করতে চাই, সেই ক্ষেত্রে একটা মোবাইল অ্যাপ ধরেন, মোবাইল অ্যাপ বানাইছেন, সেটা সিডিএন এর সাথে কানেক্ট হইলো। সিডিএন মনে করেন ভিপিসি, AWS যে সার্ভারগুলো সেটাকে আমরা বলি ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। এটা এপিআই গেটওয়ের সাথে কানেক্ট থাকে, লোড ব্যালেন্সের সাথে কানেক্ট থাকতে পারে, তারপরে বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্ট থাকবে। এই সার্ভিসটা ধরেন এই ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে, এই সার্ভিসটা এই ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে, বিভিন্ন ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে। তো এই যে আপনি একটা ডায়াগ্রাম বানালেন যে ইউজার আসলো, ডেটা কীভাবে পাইতেছে, এটাই হইতেছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? লোড ব্যালেন্স লোড ব্যালেন্স হচ্ছে অনেক রিকোয়েস্ট যখন আসে, অনেকগুলো সার্ভারকে ডিল করতে হয়, তখন প্রথমে একটা সার্ভার কার কাছে পাঠাবে সেটাকে ডিফাইন করে। প্রথমে আমি ডিল করি, আচ্ছা ও ফ্রি আছে, ওই সার্ভারের কাছে রিকোয়েস্টটা পাঠাই দিই, আমি হচ্ছে তাহলে লোড ব্যালেন্স। স্যার এনজিনেক্স কি? একটা সার্ভার, অ্যাপাচির মতন একটা সার্ভার। স্যার পুরো সিস্টেম ডিজাইনার কি মাল্টিপল স্টেজে মাল্টিপল থেকে যায়? কারণ আমরা দেখতেছি অনেকগুলো ডায়াগ্রাম, মানে এক একজনের ডায়াগ্রাম। হ্যাঁ, এক একজন এক একটা ড্র করে, সবাই ড্র করে এরকম না। না, আমরা তো স্যার সবগুলোই ড্র করা লাগবে। হ্যাঁ, আপনার সবই শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিমিলারলি আরেকটা স্ট্রাকচার দেওয়া আছে, একই জিনিস এখানে ক্লাউড ফ্লোর সাথে কানেক্ট হয়েছে, লোড ব্যালেন্সার এপিআই গেটওয়ের সাথে কানেক্ট হয়েছে, এপিআই গেটওয়ে বিভিন্ন সার্ভিসেস থেকে ডেটা নিচ্ছে, ডেটাগুলো আবার ক্যাশ সার্ভার থেকে আসতেছে, ডেটাবেস থেকে আসতেছে। জাস্ট ডায়াগ্রামটা যে পুরো স্ট্রাকচার কীভাবে আমি ডেটাটা পাইতেছি, তো এটা এখানে ডায়াগ্রামটা যেটা দেওয়া আছে এইভাবে আকারে বানানো হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, একই জিনিস। তো এইটা হচ্ছে আপনার ডেফিনেট পার্থক্য। আমরা এখানে লজিক্যাল ভিউগুলো দেখি যে কোন কোন কম্পোনেন্ট আছে,
আর ডেভেলপমেন্ট ডায়াগ্রামে ফুল জিনিসটা দেখি যে আমার ইউজার থেকে একদম ডেটাবেস পর্যন্ত যে কীভাবে ডেটাটা ট্রান্সফার করবো। ইনফ্রাস্ট্রাকচারটা দেখি যে ইনফ্রাস্ট্রাকচার আমরা ফলো করবো, এটা অবশ্যই ডিপ্লয় করবো নাকি কোথায় ডিপ্লয় করবো সেই অনুযায়ী আমরা এই ডেভেলপমেন্ট ডায়াগ্রামে দেখি। আর কম্পোনেন্ট ডায়াগ্রামে জাস্ট বলি যে আমার একটা এই সার্ভিস আছে, আমার এই ডেটাবেস আছে, এতটুকু আছে, আর কিছু না। ইন ডিটেইলে আছে ডেভেলপমেন্ট ডায়াগ্রাম। এই যে লজিক্যালে জাস্ট আমরা এটা বলতেছি, সেটাকে আমরা বলতেছি ফিজিক্যালে এসে যে এটা হচ্ছে নোডে বানাবো, ডেটা অ্যাক্সেসটা হচ্ছে পোস্টগ্রেসিকিউএল সার্ভার, এই স্ট্রাকচারটা আমরা ডিফাইন করে দিতেছে ফিজিক্যাল আর্কিটেকচার মানে আমাদের ডেভেলপমেন্ট ডায়াগ্রামে আসে। তো এটা হচ্ছে আমাদের ইউএমএল এর বেস্ট প্র্যাকটিস, যেগুলো আপনারা মিস্টেক করেন সেটাও লেখা আছে এখানে, এগুলো পাশে পড়ে নিয়েন। আচ্ছা, তো আমাদের পার্ট শেষ ইউএমএল এর। আমরা বিজনেস রিকোয়ারমেন্ট দিয়ে শুরু করছিলাম, সেখান থেকে ইউজ কেস শিখছি, অ্যাক্টিভিটি শিখছি, ডেটা ফ্লো শিখছি, এরপরে সিকোয়েন্স শিখলাম, এই সব কটা বিহেভিয়ার ডায়াগ্রাম, এবং আজকে আমরা স্টেটমেন্ট শিখলাম এবং কম্পোনেন্ট ডায়াগ্রাম, ডেভেলপমেন্ট ডায়াগ্রাম, স্ট্রাকচারাল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা শিখছি। তো মোটামুটি আমরা 10টা ডায়াগ্রাম বা 10টা পয়েন্ট আমরা শিখে ফেলছি অলরেডি, যেটা পুরো জিনিসটা আমাদেরকে কভার করে। স্যার মিডের পরও কি ডায়াগ্রাম থাকবে? হ্যাঁ, মিডের পরও কি আরো ডায়াগ্রাম থাকবে? ডায়াগ্রাম আসবে না আশা করি। হ্যাঁ। তো এর বাইরেও যেটা আমরা পড়ি নাই, ঠিক আছে, বিহেভিয়ারাল ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামগুলো আমরা পড়ি নাই, স্ট্রাকচার ডায়াগ্রাম থেকে এই ডায়াগ্রামগুলো আমরা পড়ি নাই। তো যে এগুলা ইন্ডাস্ট্রিতে একটু কম ব্যবহার হয়, দ্যাটস ওয়াই এগুলাকে আমরা ইগনোর করে গেছি। না, লেখা আছে নিচে, পড়ি নাই না বলে একটা লিখে দিছি। ঠিক আছে, তো এটা আপনারা নিজেরা দেখে নিয়ে নেন, ঠিক আছে, যে এগুলার কোনটার কাজ কি, যাতে ইন ফিউচার আপনার মনে থাকে যে এটা নিয়ে আমাদের কাজ আছে। তো এই হলো বিষয়। আপনাদের নেক্সট ক্লাসে পরীক্ষা আছে। হ্যাঁ, একদম আজকে পর্যন্ত লাস্ট পর্যন্ত। হ্যাঁ, কি করছি কিছু বুঝতে পারছি না। এটা দেখলেই বুঝে যাবেন, সমস্যা নেই। বাচ্চা গেলে সবকটা তো ডায়াগ্রাম, জাস্ট ডায়াগ্রাম ড্র করবো। ডেফিনেশন টাইপের কোশ্চেন আমি সামনে দেবো। মানে স্যার এমন কোশ্চেন হবে যে এই প্রোগ্রামে এইটা রাখবো বা এইটা ড্র করে সিনারিও বা কনসেপচুয়াল কোশ্চেন থাকবে। ধরেন একটা প্রবলেম দিলেন ওইটার আমি ধরেন স্যার হ্যাঁ, ওটা লিখতে বললাম, যে কোনো কিছু থাকতে পারে, কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, মুখস্থ কিছু থাকবে না। ঝামেলা স্যার ড্র করা লাগতে পারে। স্যারে হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট লিখে দেবো, তারপর তো স্যার, এটা তাহলে- ঠিক হয় না, ঠিক করো। মানে আপনি যেভাবে আগে যে পেপারে কোশ্চেন করতেন ওটা অ্যান্সার করেন, ওটা ওইরকম হচ্ছে না। এটা কোশ্চেন করিনি এখনো, কোশ্চেন করি, টাইম লাগবে তো। শিওর না, আমাদের তো পেপারে হইতে পারে। আপনার একটা পেপারও হইতে পারে, ড্র করার বিষয় তো। অনলাইনে দেখি, চিন্তা করে দেখি, ঠিক আছে। সো এই হইলো বিষয়। আজকে আমরা অ্যাডভান্স ইউএমএল ডায়াগ্রাম শিখলাম, যেটা আমাদের